আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ভদ্রলোকের চুক্তি ভেঙে দলের পুরনো রাজনৈতিক লাইনে মানে ভারত বিরোধিতার লাইনে চলতে শুরু করেছিল তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের বিএনপি সরকার। 17 বছর পর মা খালেদা জিয়া মৃত্যুশয্যায় থাকলেও যে পুত্র দেশে ফেরার সাহস জোগাড় করতে পারছিলেন না, সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে যাকে বলতে হচ্ছিল আমার একার ইচ্ছায় তো দেশে ফেরা যাবে না, হঠাৎ কার ইচ্ছায় তিনি তার এক সপ্তাহের মধ্যে দেশে ফিরতে পারলেন, সেই গোপন কাহিনী কখনো প্রকাশ করেননি জনাব তারেক রহমান। তবে তিনি প্রকাশ না করলেও সে খবর বাইরে বেরিয়ে এসেছে। বাংলাদেশের ভেতর এবং বাইরে এই খবর চাউর হয়ে গেছে। তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়েছে ভারতের জন্য, স্রেফ ভারতের জন্য, আমেরিকা ছিল না। কেননা নির্বাচনে ইউনূস সরকারের বিদায়ের পর জামাতের সরকার আসুক বাংলাদেশে, এটাই চেয়েছিল আমেরিকা। এই কথা আমার মন গড়া কথা নয়। আমেরিকার এই জামাতি গোপন ছকের খবর বেরিয়েছিল খোদ ওয়াশিংটন পোস্টে। আমেরিকার সেই প্ল্যান ভণ্ডুল করে দেয় ভারত। ভারত শুধু যে তারেক রহমানকে নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে এনেছিল তা নয়, ফেব্রুয়ারির ইলেকশনে বিএনপিকে জিতিয়ে দিয়ে তারেক রহমানের তাজপোশির ব্যবস্থাও করেছিল ভারত। এই খবরটাও আমার কল্পনা নয়। এই অভিযোগ জামাত সমেত বাংলাদেশের বিএনপি বিরোধীদের। তারা সবাই অভিযোগ করেছিল নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জিতেছে বিএনপি। নেপথ্যে কে ছিল সেই ইঞ্জিনিয়ারিং এ? না, যতদূর জানি সরাসরি ভারতের দিকে আঙুল তোলেনি কেউ, তবে ইঙ্গিত স্পষ্ট ছিল। আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে নির্বাচনের পর মানে বাংলাদেশের নির্বাচনের পর ফোন করে বলেছিলেন, ইউ হ্যাভ ওয়ান দিস টাইম, মানে এবার আপনারা জিতে গেলেন। এই খবরও বহুল প্রচারিত। ভারত যে এত সব করেছিল সেটা এমনি এমনি নয়। তারেক রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাওয়ার পর, সে আলোচনা যেমন লন্ডনে তারেক রহমানের সঙ্গে হয়েছে, তেমনি হয়েছে ঢাকায় বিএনপি দলের শীর্ষ নেতাদের সঙ্গে, যাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও ছিলেন বলে আমাদের কাছে স্পষ্ট খবর আছে। এই সব আলোচনার মধ্য দিয়ে একটা ভদ্রলোকের চুক্তি হয়েছিল তারেক রহমানের বিএনপি দলের সঙ্গে ভারত সরকারের। চুক্তির মূল পয়েন্টগুলো ছিল কি? এক, বাংলাদেশের মাটিতে জামাত সহ অন্য মৌলবাদী ও সন্ত্রাসী শক্তিরা যাতে বৃদ্ধি না পায় সেটা নিশ্চিত করবে তারেক রহমানের সরকার। দুই, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ফিরিয়ে আনতে হবে, যার সোজা মানে হলো আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এছাড়া তৃতীয়, চীনের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে এমন কোনো চুক্তি যেন না করা হয় যাতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যেমন তিস্তা প্রকল্প সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ, পাকিস্তান এবং তুরস্কের সহযোগিতায় বাংলাদেশে অস্ত্র নির্মাণ কারখানা তৈরি করা। এসবগুলো ভারত সহজ চোখে দেখেনি, এগুলো করেছিল ইউনূস সরকারের আমলে, এইসব চুক্তি হয়েছিল। এটা তারপরে যেমন চীনের সাথে তিস্তা প্রকল্প সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ,
যেটা ভারতের জিও পলিটিক্যাল স্বার্থকে ক্ষুণ্ণ করে এমন কাজ যেন না করে তারেক রহমানের সরকার। এই বিষয়গুলো নিয়ে কোনো লিখিত চুক্তি নয়, তবে একটা ভদ্রলোকের মৌখিক চুক্তি হয় তারেক রহমান সহ অন্য বিএনপি নেতাদের সঙ্গে ভারতের পক্ষে থেকে যারা বার্তা করছিলেন তাদের মধ্যে। সেই চুক্তির ফলশ্রুতিতে তারেক রহমানের দেশে ফেরা ও ক্ষমতায় আসা সম্ভব হয়। বিএনপির প্রতি ভারত যে স্বাগত শুভেচ্ছার ফুলের তোড়া এগিয়ে দিয়েছিল সেটা বোঝা যায় বেগম জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার মধ্য দিয়ে এবং ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত শোক বার্তা পাঠানোর মধ্য দিয়ে। এরপর নির্বাচন হলো। অতি বড় বিএনপি সমর্থক পর্যন্ত স্বপ্নেও ভাবেননি যে এত বড় বিজয়, 2/3 বেশি আসন পাবে তার দল। আর সেই বিজয়ের পর সবার আগে শুভেচ্ছা বার্তা পাঠান কে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেন ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা। কোনো মন্ত্রী নন, লোকসভার অধ্যক্ষের উপস্থিতির মধ্য দিয়ে একটা বার্তা দিয়েছিল ভারত। সে বার্তা হলো গণতন্ত্র এবং গণতন্ত্রের বিকাশ যেন এবার হয় বাংলাদেশে। এ পর্যন্ত সব ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর শুরু হলো ছন্দ পতনের পালা, যার মধ্যে প্রধানতমটি হলো আইন করে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি, যেটা করেছিল মোহাম্মদ ইউনূস সরকার। আইন না করে অধ্যাদেশ জারি করেছিল। সেই অধ্যাদেশকে এবার আইন করে পাকাপাকি করে দিল বিএনপি সরকার। তারপরে শুরু করলো কি? পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন করে সম্পর্ক তৈরির কাজকর্ম, ভিজিট সরকারি তরফে শুরু হলো। এর মধ্যে খবর এলো তারেক রহমান সরকারে যোগ দিচ্ছে জামাত। একজন উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হবেন জামাত থেকে। এমন খবরও এলো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জায়গায় নাকি রাষ্ট্রপতি হতে চলেছেন মোহাম্মদ ইউনূস, এবং সে ব্যাপারে কথাবার্তা চলছে। এপ্রিলের গোড়ায় খলিলুর রহমান দিল্লি এলেন, বোধহয় 7 এপ্রিল। আবার ওই একই সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড় সড়ো এক প্রতিনিধি দল নিয়ে গেলেন চীন সফরে। সফরের অন্যতম উদ্দেশ্য চীনের কাছ থেকে আর্থিক সহযোগিতা সেগুলো নেয়া, এবং সবচেয়ে ভারতের পক্ষে যেটা চিন্তার কথা, তিস্তা বাঁধ প্রকল্পে চীনের সহযোগিতায় নির্মাণ করার বিষয়ে আলোচনা। ভারত বুঝল বিএনপি তার পুরনো চেহারায় ফিরছে, মানে ভারত বিরোধিতার চেহারায়। সুতরাং এবার পাল্টা চাপের রাজনীতিতে ফিরে গেল ভারত। ভিসা নীতি হাসিনার আমলের মতো স্বাভাবিক করে নিয়ে যাওয়ার কথা ভাবছিল ভারত, বলেও ছিল সে কথা। ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা, তিনি বেশ কয়েকদিন আগেই তিনি ঢাকাতে বলেছিলেন যে ভিসা প্রথা আবার আগের মতো হয়ে যাচ্ছে। এতদিন হয়তো হয়েও যেত সেটা, কিন্তু এবার আটকে দিল ভারত। বাংলাদেশের বিএনপি সরকারের মতিগতি দেখে গঙ্গা জল বন্টন চুক্তি, যেটা এবছর শেষ হয়ে যাওয়ার কথা, সেই জল বন্টন চুক্তি নিয়ে আলোচনাও করল না। ভারতের মধ্য দিয়ে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা মোহাম্মদ ইউনূসের আমলে আটকে দিয়েছিল ভারত, সেটা আবার আগের অবস্থায় নিয়ে যাওয়ার কথা বলেছিল ভারত, ভাবছিল এবং বলেও ছিল, সেই সুবিধাও আটকে রাখলো। আর এটুকু করেই যে ক্ষান্ত হলো তা নয়, খলিলুর রহমানের সঙ্গে আলাদা বৈঠক করে অজিত ডোভাল তার হাতে কিছু কাগজপত্র তুলে দিলেন। হাতে কলমে প্রমাণ দিয়ে দেখালেন যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর কি ভয়ঙ্কর অনুপ্রবেশ ঘটে গেছে।
এই অনুপ্রবেশ ভারতের নিরাপত্তার জন্য অতীব বিপজ্জনক। ডোভাল স্পষ্ট জানিয়ে দেন যে বাংলাদেশ সরকার তার বাহিনীর মধ্যে এই সন্ত্রাসী অনুপ্রবেশের বিরুদ্ধে ইমিডিয়েটলি জরুরিভাবে ব্যবস্থা না নিলে তারেক রহমান সরকারকেও মোহাম্মদ ইউনূস সরকারের মতো একই দৃষ্টিতে দেখতে শুরু করবে ভারত। সম্পর্ক স্বাভাবিক করার কোনো প্রশ্ন নেই। আর এই যে চাপ, এই চাপের মুখে মাথা নোয়াতে বাধ্য হলো বাংলাদেশ। আপনারা শুনেছেন যে গত 20 এপ্রিল তারিখ থেকে বাংলাদেশের সরকার তাদের বেশ কিছু নৌবাহিনী, বিমান বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ অফিসারকে গ্রেপ্তার করেছেন। কেউ কেউ আবার ঘা ঢাকা দিয়েছেন, গ্রেপ্তার হননি। 23 এপ্রিলের একটি রিপোর্ট বলছে 20 এপ্রিল ভোরে ঢাকার অন্তত 2টি বিমান বাহিনী স্থাপনায় গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অভিযান চালানো হয়। সেই রিপোর্টে বলা হয় 2 জন কর্মকর্তা ধরা পড়েছেন, আরো 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং 9 থেকে 10 জন সদস্য পালিয়ে গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। পরবর্তী আরো রিপোর্টে বলা হয়েছে অভিযান শুধু ঢাকায় সীমিত ছিল না, চট্টগ্রাম ও যশোর সহ একাধিক ঘাঁটিতেও নজরদারি ও তল্লাশি বাড়ানো হয়েছে। কারা আটক হয়েছেন? বিভিন্ন প্রতিবেদনের সংখ্যায় কিছু অমিল আছে, তবে একটি ধারাবাহিকতা দেখা যাচ্ছে। অন্তত 2 জন কমিশনড অফিসার, কয়েকজন ওয়ারেন্ট অফিসার এবং জুনিয়র কমিশনড অফিসার ও বিমান সেনাদের একটি অংশ তদন্তের আওতায় এসেছে। এক রিপোর্টে বলা হয়েছে 1 সপ্তাহে 20 জনের বেশি লোককে আটক করা হয়েছে, যার মধ্যে বিমান বাহিনীর সদস্যদের পাশাপাশি এক বিমান ঘাঁটির ভেতরে যে মসজিদ, সেই মসজিদেরও একজন ইমাম ছিলেন। আর এক বাংলা রিপোর্টে 2 জন স্কোয়াড্রন লিডার, 10 জন জুনিয়র কমিশনড অফিসার, বিমান সেনা এবং একজন ইমাম আটক হওয়ার কথা বলা হয়েছে। অভিযোগের প্রকৃতি কিন্তু ভয়ঙ্কর। মূল অভিযোগটি হলো বিমান বাহিনীর কিছু সদস্যের সঙ্গে তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপি তাদের যোগাযোগ বা প্রভাবের সূত্র পাওয়া গেছে। একটি বিস্তৃত প্রতিবেদনে বলা হয়েছে তদন্তের সূত্রপাত হয় এক অনুপস্থিত ওয়ারেন্ট অফিসারকে টিটিপি সংশ্লিষ্ট একটি আস্তানা থেকে গ্রেপ্তারের পর, এবং সেখান থেকে আরো বড় নেটওয়ার্কের ইঙ্গিত মেলে। একই সূত্রে আরো দাবি করা হয়েছে কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে চলে গেছেন, পালিয়ে গেছেন এবং কক্সবাজারের উখিয়া অঞ্চলে একটি প্রশিক্ষণ শিবির গড়ে তোলার চেষ্টাও চলছিল। ওপর এটাকে সাধারণ প্রশাসনিক ব্যবস্থা মনে হলেও এর গভীরে রয়েছে ওই যে আন্তর্জাতিক গোয়েন্দা কূটনীতি এবং দিল্লির ওই গোপন বৈঠকের প্রভাব। খলিলুর রহমান ও অজিত ডোভালের মধ্যের বৈঠক, সেখানে কি আলোচনা হয়েছে তার কোনো রিড আউট না ভারত না বাংলাদেশ কেউ দিয়েছে, কেউ দেয়নি সেটা। কেন দিল্লির নির্দেশে ঢাকা এই শুদ্ধি অভিযানে নামলো? আগেই বলেছি, চাপের নাম বাপ। তারেক রহমান সরকার ভারতকে তুষ্ট করতে নিজের বাহিনীর ওপর এই সার্জিক্যাল স্ট্রাইক চালাতে বাধ্য হলো এবং এই পুরো প্রক্রিয়ায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু সাহায্য করেছেন এবং নিজের ক্ষমতাকে সংহত করেছেন। তিনি আগেই বলেছি ঘটনার সূত্রপাত ওই যে ইন্টেলিজেন্স ইনপুট শেয়ারিং, সেটা হচ্ছে খলিলুর রহমানের দিল্লি সফরে। এবার শুধু যে মনে রাখবেন যে শুধু বিমান বাহিনীর ব্যাপারে যে খবর দেওয়া হয়েছে তা নয়, বাংলাদেশ বিমান বাহিনীর কিছু সদস্য গ্রেপ্তার হয়েছে ঠিকই, তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সাথে যোগাযোগের
অভিযোগে এবং এছাড়া অন্যান্য কট্টরপন্থী সংগঠনের সঙ্গেও সেনাবাহিনীর অফিসারদের এমনকি নৌবাহিনীর অফিসারদেরও যোগাযোগ রয়েছে। সে খবরও সেই ইনপুটও ভারতের তরফ থেকে দেয়া হয়েছে বাংলাদেশকে। এবং বাংলাদেশ আজকে শুধু বিমান বাহিনীর অফিসারদের গ্রেপ্তার করেছে, কিন্তু আগামী দিনে শুধু বিমান বাহিনী নয়, সামরিক ও বেসামরিক বিভিন্ন সংস্থার উপরে বিভিন্ন জায়গাতেই কিন্তু গ্রেপ্তার করতে বাধ্য হবে তারেক রহমান সরকার। কারণ বড় হিসাব দিয়েছে ভারতের তরফ থেকে দেয়া হয়েছে। এবং শুধু যে সব মিলিয়ে বাংলাদেশের সামরিক বাহিনী এখন এক ক্রান্তিকাল পার করছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারেক রহমান সরকার ভারতের দেয়া ইন্টেলিজেন্স ব্যবহার করে ঘরের শত্রু বিভীষণদের সাফ করছে, কিন্তু এর ফলাফল কি হবে? সামরিক বাহিনীর ভেতর কি কোনো চাপা ক্ষোভ তৈরি হবে? সেটাও বলেছে যে সেরকম হলে এই শুদ্ধি অভিযান একটা নতুন কৌশলগত মোড়ে দাঁড় করিয়ে দেবে বাংলাদেশকে। এবং ভারত সমস্তভাবে যে সাহায্য করার দিকে হাঁটছিল এতদিন ভাবছিল, সেটা কিন্তু ভারত আর পিছিয়ে আসবে না। তবে কত তাড়াতাড়ি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় সেটা আইন আদালতের মাধ্যমেও প্রত্যাহার হতে পারে, অথবা এই সরকার থেকে আইন পাশ করে নতুন করে আইন পাশ করেও সেটা করতে পারেন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে বাংলাদেশে জামাতি ইসলামকে কোনো রকমভাবে তাদের জায়গা ছেড়ে দেওয়া চলবে না এবং সেখানে গণতন্ত্রের বিকাশের জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি সেখানে শুরু করতে দিতে হবে। অর্থাৎ আওয়ামী লীগকে এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদেরকে রাজনীতিতে নামার সুযোগ দিতে হবে এবং প্রয়োজনে শেখ হাসিনার উপর যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে সেই রায়কে বাতিল করতে হবে। কারণ যে ক্রাইম ট্রাইব্যুনাল যার মারফতে এই রায় দেওয়া হয়েছে সেটাই হচ্ছে অবৈধ। এই সমস্তগুলো করলে তাহলে আস্তে আস্তে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হতে চলবে, নচেত স্বাভাবিক হবে না। বাংলাদেশের জঙ্গি পরিস্থিতি আরো নাজুক হয়ে উঠেছে। দেশের প্রধান বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আরো যেসব স্থাপনায় রেড অ্যালার্ট জারি হয়েছে সেসব সম্পর্কে আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম। অনেকেই বলতে শুরু করেছেন যে দেশে তেল নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, খাদ্য পরিস্থিতি ভয়ঙ্কর, অর্থনীতির অবস্থা চরম, সব মিলিয়ে যে কোনো মুহূর্তে বাংলাদেশ দেউলিয়া বা ব্যর্থ রাষ্ট্র হয়ে যেতে পারে। আর তারেক রহমানের সরকার সেটা বুঝতে পেরেই এই জঙ্গি ইস্যুকে সামনে এনে সবকিছুর দায়ভার এই জঙ্গিদের উপর চাপাতে চাইছে। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে কথা সত্য হলেও তাতে জঙ্গি পরিস্থিতি যে ভয়াবহ আকার ধারণ করেছে সে সত্য বদলাবে না। অথচ আজ যখন সারা দেশে এক ভীতি এবং শঙ্কার পরিবেশ, তখন সরকারের ভেতর থেকে আসছে পরস্পর বিরোধী বক্তব্য। মঙ্গলবার 28 এপ্রিল কোস্টগার্ড সদর দপ্তরে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অত্যন্ত নির্লজ্জভাবে দাবি করছেন যে বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই। ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার মতো তিনিও একই কথা বলছেন। তাহলে বাবা রেড অ্যালার্ট কেন? তিনি আরো বলছেন এই জঙ্গিবাদ নাকি শেখ হাসিনা সরকারের একটি রাজনৈতিক নাটক ছিল। অর্থাৎ যে সরকার বাংলাদেশকে জঙ্গি মুক্ত করেছিল সেই সরকারের কঠোর অবস্থানকে তিনি অস্বীকার করছেন। কিন্তু ট্র্যাজেডি হলো ঠিক একই দিনে প্রধানমন্ত্রীর তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং এ স্পষ্টভাবে স্বীকার করছেন যে দেশে জঙ্গি নেই একথা বলা যাবে না, দেশে জঙ্গি অবশ্যই আছে। তিনি স্বীকার করেছেন যে একটি ক্ষুদ্র অংশ উগ্রপন্থার প্রবণতায় রয়েছে। প্রশ্ন জাগে, স্বরাষ্ট্রমন্ত্রী যদি না জানেন যে দেশে জঙ্গি আছে কি নেই, তাহলে কার নির্দেশে বিমানবন্দরগুলোতে রেড অ্যালার্ট জারি হলো? পুলিশ কি তবে সরকারের নিয়ন্ত্রণে নেই? নাকি সরকারের এক হাত জানে না
অন্য হাত কি করছে। এই বিভ্রান্তি কেবল প্রশাসনিক অদক্ষতা নয়, এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। ডাক্তার জাহিদুর রহমান একদিকে স্বীকার করছেন জঙ্গিদের অস্তিত্ব, অন্যদিকে গত 1.5 দশক ধরে চলা জঙ্গি বিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টাও করেছেন। তারা বলছেন অতীতে জঙ্গিবাদকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, কিন্তু আজ যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, সশস্ত্র পাহারা কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে, তখন কি তারা স্বীকার করবেন না যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে? বিমানবন্দরের প্রতিটি প্রবেশপথ যে কড়াকড়ি পোশাকে এবং সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত মোতায়েন, এগুলো কি নাটকের অংশ? যদি নাটক না হয় তবে স্বরাষ্ট্রমন্ত্রী কেন সত্য গোপন করছেন? পুলিশ সদর দপ্তরের ডিআইজি কামরুল হাসানের সই করা চিঠিতে স্পষ্ট বলা হয়েছে যে সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইশতিয়াক আহমেদ শামী ওরফে আবু বক্করের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। এটা কি কোনো তুচ্ছ ঘটনা? যখন সেনাবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশের ভেতরে জঙ্গিরা অনুপ্রবেশ করে, যখন অস্ত্রাগার লুটের পরিকল্পনা করা হয়, তখন স্বরাষ্ট্রমন্ত্রী কোন সাহসে বলেন যে দেশে কোনো জঙ্গি নেই? বাস্তবতা হলো অবৈধ ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে বাংলাদেশে জঙ্গিবাদ এক নতুন মাত্রা পেয়েছিল। তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানের সময় কারাগার ভেঙে 900 বন্দী পলায়ন এবং বিপুল পরিমাণ অস্ত্র লুট হওয়ার পর থেকেই এই জুলাই সন্ত্রাসীরা আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল। ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন ঘোষণা দিয়েছিলেন দেশে কোনো জঙ্গি নেই, তখন সেই সুযোগে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুহিবুল্লাহর মতো ভয়ঙ্কর জঙ্গিরা জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসে। ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে রেড অ্যালার্ট দিলেও তাদের দলের মন্ত্রীরা এখন মিথ্যাচার করছেন। এই সরকারের তথ্য উপদেষ্টা দাবি করছেন তারা ডিসইনফরমেশন বা অপতথ্য সহ্য করবেন না, অথচ তারাই সবচেয়ে বড় অপতথ্য ছড়াচ্ছেন যে দেশে জঙ্গি নেই। যদি জঙ্গি না থাকে তবে কেন সশস্ত্র বাহিনীর অর্ধ শতাধিক সদস্যকে নজরদারির আওতায় এনে হাউস অ্যারেস্ট করা হলো? কেন পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বাংলাদেশি তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করছে এবং পাকিস্তানে নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে? ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আফগানিস্তানের নাগরিক হাশমাত মোহাম্মদীর লাশ উদ্ধারের ঘটনা কি প্রমাণ করে না যে বাংলাদেশে এখন আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের অবাধ চারণভূমি হয়ে উঠছে? সবচেয়ে ভয়াবহ তথ্য হলো নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত আলী আহসান উজামার জামায়াত ইসলামীতে যোগদান। গত 17 জানুয়ারি জামায়াতের শীর্ষ নেতাদের উপস্থিতিতে তিনি দলে যোগ দিয়েছেন। এই উসামা সেই ব্যক্তি যে কিনা 2021 সালে সংসদ ভবনে 313 জন আত্মঘাতী নিয়ে সশস্ত্র হামলার পরিকল্পনা করেছিল, যে ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গে জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, যে ব্যক্তি জিহাদের নামে তরুণদের মগজ ধোলাই করে, তাকে যখন জামায়াত বরণ করে নেয় তখন বুঝতে বাকি থাকে না যে এই সরকার আসলে জঙ্গিবাদ দমনে নয়, বরং জঙ্গিবাদকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিতে ব্যস্ত। জামায়াতের আমির শফিকুর রহমান নিজে যখন জঙ্গি অর্থায়নে অভিযুক্ত এবং তার পুত্র জঙ্গি নেতা, তখন এই সরকারের কাছ থেকে জনগণের নিরাপত্তা আশা করাটা এক বড় পরিহাস। টিটিপি বিস্তৃত নেটওয়ার্ক আজ ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে কোটি কোটি টাকা বাংলাদেশে আনছে, আর তারেক রহমানের সরকার সেই তথ্য গোপন করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে চাইছে। তারেক রহমানের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলছেন তারা ফটোকার্ড বা বিকৃত সংবাদ সহ্য করবেন না, কিন্তু তিনি কি এটা সহ্য করবেন যে তার সরকারের অধীনে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশের উচ্চ পর্যায়ের প্রশিক্ষিত সদস্যরা জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে? কনস্টেবল শফিকুল হাসানের মোবাইল ফরেনসিক পরীক্ষায় কি পাওয়া গেল তা কি সরকার প্রকাশ করবে? তারা বলছে ফ্যাসিবাদী আমলের জঙ্গি নাটক নাকি এখন শেষ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার নিজেই একটি মহা সংকট তৈরি করেছে। যখন তেল, গ্যাস, বিদ্যুতের অভাবে জনজীবন অতিষ্ঠ, যখন চাল ডালের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, তখন এই সরকার একটি জঙ্গি অ্যালার্ট জারি করে মানুষের ক্ষোভকে স্থিমিত করতে চাইছে। অথচ এই জঙ্গি হুমকি কাল্পনিক নয়, এটি তাদেরই তৈরি করা। যে জঙ্গিদের জুলাই মাসে কারাগার থেকে মুক্ত করা হয়েছিল
তারাই আজ বুমেরাং হয়ে ফিরে আসছে। পুলিশ সদর দপ্তর থেকে সব জেলায় সতর্কতা পাঠানো হয়েছে, সিআইডি এবং স্পেশাল ব্রাঞ্চকে সক্রিয় করা হয়েছে। এসব কি তবে মিথ্যে? স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন মৌলবাদী এবং কট্টরপন্থী রাজনৈতিক গোষ্ঠী থাকা স্বাভাবিক, তবে তিনি ভুলে যাচ্ছেন এই কট্টরপন্থার হাত ধরেই হোলি আর্টিজানের মতো ঘটনা ঘটেছিল। তখন উসামার মতো মানুষ সংসদ ভবনে হামলার পরিকল্পনা করে এবং পরে জামায়াতের সহযোগী সদস্য হয়। তখন বুঝতে হবে রাষ্ট্রের সর্বোচ্চ আইনসভার নিরাপত্তাও আজকে হুমকির মুখে। ডক্টর জাহিদুর রহমান আজ সচিবালয়ে লম্বা চওড়া কথা বলেছেন সাংবাদিকতার মান নিয়ে, কিন্তু তিনি কি বলতে পারবেন কেন তার সরকার একের পর এক জঙ্গিকে মুক্তি দিয়ে দেশকে আফগানিস্তান বানানোর পথে ঠেলে দিল? কেন আজ বাংলাদেশি তরুণরা পাকিস্তানের টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা যাচ্ছে? তারেক রহমানের সরকার আজ যে রেড অ্যালার্ট জারি করেছে, সেই একই সরকারের মদদে জামায়াত শিবির, জুলাই সন্ত্রাসীরা, কারামুক্ত জঙ্গিরা রাজপথে মিছিল করছে। যারা একসময় বলতো জঙ্গি নেই, আজ তারা জঙ্গি হামলার ভয়ে বিমানবন্দর সিল করে দিচ্ছে। আসলে এখানে দুটো সত্য একসঙ্গে সত্য। একটি হলো তারেক সরকার নিজেদের অর্থনৈতিক ব্যর্থতা, খাদ্য সংকট, বিদ্যুৎ সংকট, রাষ্ট্রীয় বিপর্যয় ঢাকতে জঙ্গিদেরকে সামনে আনছে। আরেকটি সত্য হলো তাদের নিজেদের পোষা সাপই এখন তাদের দংশাতে প্রস্তুত। অবৈধ ইউনূস সরকারের 20 মাসের জঙ্গি প্রীতির ফসল এখন ঘরে ফিরেছে। বাংলাদেশ অতীতে জঙ্গিবাদ দমনে সফলতা দেখিয়েছে, সারা বিশ্ব বাংলাদেশের প্রশংসা করেছে। সেই সফলতার পেছনে ছিল রাজনৈতিক সদিচ্ছা, জঙ্গিবাদ বিরোধী কঠোর অবস্থান এবং রাষ্ট্রের নৈতিক দৃঢ়তা। আজ সেই দৃঢ়তা নেই। যে রাষ্ট্র জঙ্গিকে মুক্তি দেয়, জঙ্গিকে দলে টানে, জঙ্গিকে রাজনৈতিক মিত্র বানায়, সে রাষ্ট্র পরে রেড অ্যালার্ট দিয়ে জনগণকে বাঁচাতে পারবে না। কারণ জঙ্গি দমন শুধু বন্দুক দিয়ে হয় না, জঙ্গি দমন হয় রাষ্ট্রের নৈতিক অবস্থান দিয়ে। আর সেই অবস্থান আজ বাংলাদেশ হারিয়ে ফেলেছে। এই সরকার আসলে একটি ব্যর্থ এবং অবৈধ সরকার। একদিকে তারেক রহমানের অদৃশ্য নির্দেশ, অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের রেখে যাওয়া উপদেষ্টাদের নানা কারসাজি এবং যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী এবং এনসিপির চরম অরাজকতা সৃষ্টির প্রচেষ্টা, সব মিলিয়ে জঙ্গি পরিস্থিতিকে তারা কখনো অস্বীকার করছে, কখনো রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে। যখন আন্তর্জাতিক চাপে পড়ে রেড অ্যালার্ট দিচ্ছে, তখন নিজেদের ভোটার এবং মিত্র জামায়াত শিবিরকে খুশি করতে বলছে দেশে জঙ্গি নেই। এই যে বহুমুখিতা বাংলাদেশকে আরো বড় বিপদের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। যদি জঙ্গি না থাকে, তবে কেন বিমানবন্দর থেকে শুরু করে প্রতিটি স্থাপনায় যুদ্ধাবস্থা? কেন সাধারণ মানুষকে নিবিড় তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে? এর নেপথ্যে যারা আছে তারা আসলে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে জঙ্গিবাদকে লালন করছে। যে সরকার জঙ্গির সঙ্গে ঘর করে, সে সরকার কোনোদিন জঙ্গি নির্মূল করতে পারবে না, পারে না। আপনারা 2001 থেকে 2006 সালে ভুলে গেছেন, বাংলা ভাইয়ের কথা ভুলে গেছেন, শাহেক আব্দুর রহমানের কথা ভুলে গেছেন। একই ঘটনা এখন ঘটছে। আজ রেড অ্যালার্ট জারি করে যে আতঙ্ক ছড়ানো হয়েছে, তার দায় সরকারকে নিতে হবে। কারণ তারা নিজেরাই বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে জুলাই সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছে। পরিস্থিতির এই অবনতি কেবল শুরু। সামনে যে আরো ভয়াবহ দিন আসছে, তা সরকারের এই চরম বিভ্রান্তিকর বক্তব্যগুলো থেকেই স্পষ্ট হয়ে উঠছে। জনগণের জানমালের নিরাপত্তা আজ এক ধরনের প্রহসনে পরিণত হয়েছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না তার বাহিনী কেন সতর্কতা জারি করেছে। এটাই কি তবে সেই নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, যেখানে জঙ্গিরা জামায়াতের পতাকা তলে সংসদ দখলের স্বপ্ন দেখে আর সরকার রেড অ্যালার্টের নাটক সাজায়? উত্তরটা জানাবেন কমেন্ট করে।